বন্ধুগণ, এবার আমরা আমাদের সিলেবাসের বাইরের একটা টপিক নিয়ে আলোচনা করতে চাই, সেটা হচ্ছে পিজিয়ন হোল প্রিন্সিপাল, বা কেউ যদি খুব আক্ষরিক বাংলা করতে চাও করতে পারো, তোমার ইচ্ছা। সেটা হচ্ছে পায়রা গর্ত নীতি। আচ্ছা, তো পিজিয়ন হোল প্রিন্সিপালটা সিলেবাসের বাইরের, তারপরেও আমি কেন করাচ্ছি একদম কারণে, আমার কোনো কারণ নেই, বাট তারপরও একটা প্রবলেম এখান থেকে দেখাই দিলে মনে হয় ভালো হতো, কারণ কম্বিনেটরিক্সের খুব ইম্পর্টেন্ট টপিকগুলোর মধ্যে একটা হচ্ছে পিজিয়ন হোল প্রিন্সিপাল। সো আমরা কম্বিনেটরিক্স নিয়ে আলোচনা করতেছি, বাট আমরা পিজিয়ন হোল প্রিন্সিপালের নামই শুনবো না, এই ব্যাপারটা একটু কেমন জানি অড দেখা যায়, তাই আমরা পিজিয়ন হোল প্রিন্সিপালের একটা প্রবলেম এখানে সলভ করবো। পিজিয়ন হোল প্রিন্সিপালটাই সেটা আগে একটু বলি। সাপোজ তোমার কাছে 3টা বক্স আছে, আর 3টা বক্সে রাখার জন্য তোমার কাছে জিনিস আছে মোট 4টি। 3টা বক্সে রাখার জন্য তোমার কাছে জিনিস আছে মোটমাট 4টা। এখন আমি কিন্তু একটা কথা বলতেই পারি যে ভাইয়া 4টা জিনিসকে রাখার জন্য বক্স আছে 3টা, তাহলে নিশ্চয়ই মিনিমাম একটা বক্স এরকম যার মধ্যে একাধিক সংখ্যক জিনিস আছে, কারণ বক্স আছে, জিনিস বেশি হয়ে গেছে। তো তুমি যদি কোনো বক্সে একটার চেয়ে বেশি না রাখো, তাহলে তুমি সবগুলো জিনিসকে রাখবা কোথায়? রাখার তো জায়গা নেই। তো পায়রা গর্ত প্রিন্সিপাল এটাকে কেন বলতেছে, বা এটাকে পিজিয়ন হোল প্রিন্সিপাল কেন বলতেছে? কারণ ফার্স্ট স্টেটমেন্ট এটা ছিল যে আমাদের কাছে এরকম কবুতর বা পায়রার জন্য খোপ আছে 3টা, আর আমাদের কাছে কবুতর আছে 4টা। তাহলে এখন বলো, আমি কি বলতে পারি না যে মিনিমাম একটা গর্ত আছে, যেই গর্তে একটার চেয়ে বেশি পায়রা আছে? অবশ্যই, তা নাহলে পায়রা থাকবে কোথায়? তো এই নীতিটাকে আসলে পিজিয়ন হোল প্রিন্সিপাল বলতেছে। যে নাম খুব ভাবের একটা নাম, পিজিয়ন হোল প্রিন্সিপাল, বাট আসলে কিছুই না, এটা আমরা সবাই জানি। তো এই প্রিন্সিপালটা আসলে ট্রিমেন্ডাস কিছু প্রবলেম সলভ করার জন্য ইউজ করা যায়। তো এখানে আমরা একটা প্রবলেম সলভ করবো, একটু লিখে রাখো। 1 হতে 200 পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলো হতে যে কোনো 101টি সংখ্যা বাছাই করলে দেখাও যে তাদের মধ্যে একটি সংখ্যা অপরটি দিয়ে বিভাজ্য হবে। একটি সংখ্যা অপরটি দিয়ে বিভাজ্য হবে। একটি সংখ্যা বলা ঠিক না, মিনিমাম একটি সংখ্যা, তাদের মধ্যে মিনিমাম একটি সংখ্যা অপরটি দিয়ে বিভাজ্য হবে। তো আসো আমরা একটা সলিউশনের মধ্যে যাই। সলিউশনের শুরুতেই আমরা একটা আইডিয়ার সাথে পরিচিত হব। আইডিয়াটা হচ্ছে এরকম, যে কোনো স্বাভাবিক সংখ্যাকে 2 টু দি পাওয়ার n ইন্টু a আকারে প্রকাশ করা যায়। যে কোনো স্বাভাবিক সংখ্যাকে 2 টু দি পাওয়ার n ইন্টু a আকারে প্রকাশ করা যায় সবসময়। কেন? তার আগে একটু a এর পরিচয়টা বলে নিই। এর পরিচয়টা হচ্ছে a যে কোনো একটা বিজোড় সংখ্যা, আর n যে কোনো অঋণাত্মক সংখ্যা। অঋণাত্মক মানে হচ্ছে 0 বা 0 এর চেয়ে বড়। অঋণাত্মক পূর্ণ সংখ্যা, এই কথাটা লিখে রাখো, অঋণাত্মক পূর্ণ সংখ্যা। দ্যাট মিন্স 0 বা 0 এর চেয়ে বড় যত পূর্ণ সংখ্যা আছে সেগুলোই আসলে n এর মান হতে পারে। বাট এই কথাটা তো তোমাদেরকে আমাকে বিলিভ করাইতে হবে যে কেন 2 টু দি পাওয়ার n ইন্টু a আকারে অলওয়েজ প্রকাশ করা যায়। আমি যে কোনো একটা নাম্বার চুজ করি, যে কোনো একটা নাম্বার, সাপোজ 5। দেখো 5 কে কিন্তু আমি এটা বলতে পারবো 2 টু দি পাওয়ার 0 ইন্টু 5। এরপরে তুমি চুজ করলাম 10, আমি চুজ করলাম 10। 10 কে কিন্তু এভাবে লেখা যায় 2 টু দি পাওয়ার 1 ইন্টু 5। তারপর হয়তো আমি চুজ করলাম 21। তারপর সিমিলারলি লেখা যায় 2 টু দি পাওয়ার 0 ইন্টু 21। তারপরে যে কোনো একটা নাম্বার চুজ করলে আমরা বেসিক্যালি এই ফরম্যাটে তাকে প্রকাশ করতেই পারবো। আবারও বলছি, a এর পরিচয় বিজোড় সংখ্যা, n এর পরিচয় অঋণাত্মক পূর্ণ সংখ্যা। এই ফরম্যাটটা আমরা ইউজ করব আমাদের এই সলিউশনটার মধ্যে। কিরকম করে? খেয়াল করে দেখো যে আমরা এখানে 1 থেকে 200 পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলো হচ্ছে আমাদের সংখ্যার ভান্ডার। তাহলে বলো তো আমাদের কাছে বিজোড় সংখ্যা মোট কয়টা আছে? 1 থেকে 200 পর্যন্ত টোটাল সংখ্যা 200টা, তার মধ্যে বিজোড় কয়টা? 100টা। তাহলে আমাদের ভান্ডারে বিজোড় আছে 100টা। একটু লিখে রাখি, আমাদের ভান্ডারে বিজোড় আছে 100টা। কিন্তু ভাইরা আমার, আমি তো চুজ করেছি 101টা সংখ্যা। আমরা কি বলতে পারি না যে এই যে 101টা সংখ্যা যেটাকে আমরা চুজ করছি, প্রত্যেকটাকে 2 টু দি পাওয়ার n ইন্টু a আকারে প্রকাশ করা যাবে? 101টা সংখ্যার প্রত্যেকটাকে 2 টু দি পাওয়ার n ইন্টু a আকারে প্রকাশ করা যাবে। কিন্তু a এর পরিচয় ছিল কি বলতো? একটা বিজোড় সংখ্যা। কিন্তু বিজোড় সংখ্যা আমাদের কাছে আছে কয়টা? 100টা। তাহলে আমরা বলতে পারি না যে 101টা সংখ্যাকে আসলে 2 টু দি পাওয়ার n ইন্টু a আকারে সবগুলাকে ভিন্ন ভিন্ন ভাবে প্রকাশ করা যাবে না। তার কারণ আমাদের কাছে বিজোড় সংখ্যা আছে কিন্তু এর চেয়ে একটা কম। তাহলে নিশ্চয়ই কোনো একটা বিজোড় সংখ্যাকে মিনিমাম 2 বার ব্যবহার করতে হবে। তা না হলে 100টা দিয়ে আমরা 101টা কেমনে বানাবো? এটা সম্ভব কি? কখনোই সম্ভব না। যেহেতু 100টা বিজোড় সংখ্যা দিয়ে আমাকে 101টা বানাইতে হবে, তাহলে অবশ্যই কোনো না কোনো 2টা সংখ্যার মধ্যে a এর মান সেম হয়ে যাবে।
এ এর মানটা সেম হয়ে যাবে। তাহলে মনে করো সেই দুইটা সংখ্যার একটা হচ্ছে 2 টু দি পাওয়ার n1 ইনটু a, আরেকটা হচ্ছে 2 টু দি পাওয়ার n2 ইনটু a। আর ওই দুইটা সংখ্যার মধ্যে n এর মান ডিফারেন্ট, বাট কিসের মান সেম? a এর মান সেম। তাহলে এখন খেয়াল করে দেখো, একটাকে আরেকটা দিয়ে ভাগ দিয়ে দাও। 2 টু দি পাওয়ার n1 প্লাস ইনটু a ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার n2 ইনটু a। a কাটাকাটি, তাহলে যেটা থাকে সেটা হচ্ছে 2 টু দি পাওয়ার n1 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার n2, 2 টু দি পাওয়ার n1 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার n2। যদি তুমি দেখো যে n1 n2 এর চেয়ে বড়, যদি তুমি দেখো n1 n2 এর চেয়ে বড়, তাহলে কিন্তু 2 টু দি পাওয়ার n2 2 টু দি পাওয়ার n1 এর উৎপাদক হয়ে গেল। তার মানে এই পুরো সংখ্যাটা দিয়ে উপরের সংখ্যাটা বিভাজ্য, ঠিক কি না? যদি n1 n2 এর চেয়ে বড় হয় তাহলে এই পুরো সংখ্যাটা দিয়ে উপরের সংখ্যাটা কি হবে? বিভাজ্য হবে। এখন মনে করো যে n2 n1 এর চেয়ে বড়, তাহলে 2 টু দি পাওয়ার n2 ইনটু a ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার n1 ইনটু a, a কাটাকাটি যাবে, তখন এই পুরো সংখ্যাটা দিয়ে এই সংখ্যাটা বিভাজ্য। তার মানে সোজা কথা, যদি n1 বড় হয় তাহলে নিচেরটা দিয়ে উপরেরটা বিভাজ্য, আর যদি n2 বড় হয় তাহলে উপরেরটা দিয়ে নিচেরটা বিভাজ্য। তাহলে এখান থেকে আমরা খুব ইজিলি বলে ফেলতে পারি যে আমাদের এই ক্ষেত্রে দুইটা সংখ্যা আছে যার একটা দিয়ে আরেকটা বিভাজ্য। বিন্যাস থেকে শেষ টপিকে চলে আসছি। এটা বেসিক্যালি কোনো টপিক না, এটা আসলে একটা অঙ্ক, আমাদের বইয়ের খুব পপুলার একটা অঙ্ক। এটা এখন আমরা একটু সলভ করতে চাই। সাপোজ তোমার কাছে এক গাদা পতাকার ভান্ডার আছে। কি কি পতাকা আছে? একটা সাদা পতাকা, আর দুইটা লাল পতাকা, আর তিনটা সবুজ পতাকা। কোশ্চেন, এই পতাকাগুলোর থেকে যে কোনো চারটা পতাকা নিয়ে তোমাকে সংকেত বানাতে হবে, এবং তুমি এরকম সংকেত কত উপায়ে বানাতে পারো। তাহলে আসো আমরা একটা লিস্ট করে ফেলি যে তোমাকে তো চারটা পতাকা নিতে হবে, বাট তোমাকে তো বলে দেয় নাই যে কোন পতাকা থেকে কয়টা নিতে হবে, তা তো বলে নাই কোন রং থেকে কয়টা। তাহলে এই রং থেকে কয়টা নিলাম, এই রং থেকে কয়টা নিলাম, আর এই রং থেকে কয়টা নিলাম, তার মধ্যে বিভিন্ন কেজ অ্যারাইজ করতেছে। তো সেই কেজগুলো আসো আমরা একটা লিস্ট করে ফেলি। সাদার জন্য একটা ঘর করলাম, লালের জন্য একটা ঘর করলাম, আর সবুজের জন্য আর একটা ঘর করলাম। সাপোজ সাদা থেকে আমরা একটা পতাকাই নিলাম, ওখানে একটা পতাকা ছিল, একটাকে নিছি। আর লাল পতাকা নিলাম একটা, যথারীতি আমাকে সবুজ আসলে দুইটা নিতেই হবে, কারণ মোট পতাকা লাগবে চারটা। এইবার সাদা নিলাম একটা, লাল নিলাম দুইটা, তাহলে সবুজ লাগবে আমাদের আসলে কয়টা? একটা। তারপর আমরা সাদা নিলাম একটা, লাল আমরা নিলামই না, আর সবুজ নিলাম তিনটা। এটা আরেকটা ঘটনা করতে পারে। আরো কি কি ঘটনা করতে পারে দেখো, আমি সাদা পতাকা চুজ করলামই না, লাল পতাকা একটা চুজ করলাম, আর সবুজ পতাকা তিনটা চুজ করলাম। এটা আরেকটা ঘটনা। আর লাস্টে এমন হতে পারে সাদা পতাকা নিলামই না, আমরা সবুজ নিলাম, দুঃখিত, লাল নিলাম দুইটা, আর সবুজও নিলাম দুইটা। এর বাইরে আর কোনো ঘটনা সম্ভব না। তার প্রথম যে কেসটা আমরা চিন্তা করছি, সেই কেসে দেখো আমাদের মোট কয়টা পতাকা ছিল? একটা, দুইটা, চারটা। কিন্তু ওই চারটা পতাকার মধ্যে দুইটা ছিল সবুজ, তার মানে দুইটা পতাকা ছিল একই রকম। তাহলে এই চারটাকে দিয়ে বিন্যাস হতে পারে ফ্যাক্টোরিয়াল 4 বাই ফ্যাক্টোরিয়াল 2 এতগুলা। তারপর সাদা একটা, লাল দুইটা, সবুজ একটা, তার মানে এই যে লাল দুইটা, এই দুইটা একই রকম। তাহলে এখানে বিন্যাস হতে পারে ফ্যাক্টোরিয়াল 4 বাই ফ্যাক্টোরিয়াল 2 এতগুলা। তারপর সাদা একটা আর সবুজ তিনটা, তাহলে এখানে ফ্যাক্টোরিয়াল 4 আর তিনটা সবুজের জন্য ফ্যাক্টোরিয়াল 3। দেন লাল একটা, সবুজ তিনটা, তার মানে ফ্যাক্টোরিয়াল 4, তিনটা সবুজের জন্য ফ্যাক্টোরিয়াল 3। আর এখানে খেয়াল করো টোটালি চারটা, তাই ফ্যাক্টোরিয়াল 4, কিন্তু দুইটা লাল তাই ফ্যাক্টোরিয়াল 2, দুইটা সবুজ তাই আরো একটা ফ্যাক্টোরিয়াল 2। তাহলে এখান থেকে আমরা বের করি টোটালি কয়টা হয়। এখানে আসে 12টা, আর এখানে আসে হচ্ছে 12টা, আর এখানে আসে 6টা, এখানেও আসে আসলে 6টা, আর এইখানে আসে আবারও 6টা। সরি, এখানে আসে 4টা, এখানেও আসে 4টা। তাহলে মোটমাট 38 উপায়ে আমরা সংকেত তৈরি করতে পারি, বা এই পতাকার ভান্ডার দিয়ে 38টা সংকেত তৈরি করা সম্ভব।